বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 17ই মে, রোজ শনিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধে কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন। বিশেষ করে যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনার কমেন্টসে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আজকের ইন্ডেক্সের যে সূচনাটি হয়েছিল 4781 পয়েন্টে মার্কেটের আজকে ওপেন হয়েছিল এবং মার্কেট আমরা 4831 এই জায়গাতে হাই হতে দেখেছিলাম। মার্কেট হাই থেকে অর্থাৎ আজকের যে হাইটি ছিল 4831, সেখান থেকে 11 পয়েন্ট ডাউনে এসে মার্কেট 4820 এই জায়গাতে মার্কেট ক্লোজ করেছে। মার্কেটে আজকেও আমরা ডে লো হতে দেখেছিলাম 4761। আমি গতদিনেও আপনাদেরকে ইন্ডেক্সের যে আলোচনা সেখানে বলেছিলাম যে মার্কেটের 4770 এই জায়গাটিতে মার্কেটের একটি ভালো সাপোর্ট রয়েছে। এইখানে মার্কেট একটি সাপোর্ট খোঁজার চেষ্টা করবে এবং সেই সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে তাহলে মার্কেট আপাতত আমরা মার্কেটকে একটা মুভমেন্টের মধ্যে দেখতে পাবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মার্কেট আজকে যে সাপোর্ট সেই সাপোর্টটাকে রেসপেক্ট করছে এই পর্যন্ত। আর মার্কেটে আপ ট্রেন্ড স্টক সেটি গত দিনের তুলনায় আজকে বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবে মার্কেট যেহেতু পজিটিভ ছিল সেটা হয়েছে এবং 277টি স্টক আজকে আপ ট্রেন্ডে ছিল, যেটি মার্কেটে 70%। আর ডাউন ট্রেন্ডে ছিল 79টি, আনচেঞ্জ অবস্থাতে ছিল 40টি। মার্কেটের টার্নওভার সেটি আজকে কম হয়েছে গত 9 মাসের মধ্যে। আজকে যে টার্নওভারটি হয়েছে সেটি কম, অর্থাৎ 262 কোটি টাকা। আমরা গত দিনের টার্নওভার দেখেছিলাম 296 কোটি টাকার। আজকে কিন্তু সেই টার্নওভারটি কিন্তু কম হয়েছে। এছাড়াও মার্কেটের আজকে আপনারা দেখেছেন যে প্রাইস অ্যাকশনের যে বিষয়টি সেটি কিন্তু আজকে ভালো হয়নি। মার্কেটের যে এই 40 পয়েন্টের মতো যে পজিটিভ, সেই পজিটিভ মুভমেন্টে কিন্তু আজকে হল্টেড বলি বা প্রাইস অ্যাকশন বলি, সেভাবে কিন্তু আজকে কোনো স্টকেরই প্রাইস অ্যাকশন হয়নি। আমরা দেখতে পাচ্ছি আমাদের টপ 10 যে জ্ঞানার লিস্টটি রয়েছে সেখানে আমাদের অনুরোধের স্টক যেগুলো থাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে স্টকগুলো নিয়ে অনেক বিনিয়োগকারী আগ্রহ থাকে তার মধ্যে আমরা দুইটা স্টককে আজকে পেয়েছি। একটি হচ্ছে এসপি শ্রমিক এবং সোনারগড় টেক্সটাইল। এই দুইটা স্টককে আমরা আজকে প্রাইস অ্যাকশন করতে দেখেছি, বাট খুব বেশি আমরা প্রাইস অ্যাকশন করতে কিন্তু আর দেখিনি। এরপরেও আমি চ্যানেলে গত 2 দিন আগে এইচআর টেক্সট এই স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলেছিলাম। এইচআর টেক্সটের আজকে আমরা 2 টাকা প্রাইস অ্যাকশন দেখেছি। এই হচ্ছে মূলত আজকে টপ 10 জ্ঞানার লিস্ট, যেখানে জেড ক্যাটাগরির বেশ কিছু স্টক রয়েছে যারা প্রাইস অ্যাকশন করেছে। জেড ক্যাটাগরি নিয়ে একটু আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে জেড ক্যাটাগরির স্টকে যারা বিনিয়োগে রয়েছেন এই মুহূর্তে তাদেরকে বলবো যে আপনারা আরেকটু ধৈর্য ধরেন। বেশ কিছু কোম্পানি যারা জেড ক্যাটাগরিতে রয়েছে তাদের ডিভিডেন্ড সংক্রান্ত কিছু গুড নিউজ আসতে পারে এবং আসবে। এছাড়াও যে স্টকগুলো, যে কোম্পানিগুলোর উৎপাদন বন্ধ ছিল সেই উৎপাদন মুখী হওয়ার জন্য কোম্পানিগুলো জোর প্রচেষ্টা চালাচ্ছে। তারা বিভিন্নভাবে চেষ্টা করছে। কিছু কোম্পানির উৎপাদনের খবরও হয়তো আমরা দু এক দিনের মধ্যে পেয়ে যাব। সেই স্টকগুলোতে কিন্তু প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই স্টকগুলো প্রাইস অ্যাকশন হচ্ছে। আমি ওপেনলি সেগুলো বলতে পারবো না, মার্কেটের যেহেতু একটি সেন্সিটিভ জায়গা, সেখানে আমি আপনাদেরকে বলবো আপনারা চোখ কান খোলা রাখবেন, অবশ্যই সেই বিষয়গুলো বুঝতে পারবেন। আজকে টেক্সটাইল সেক্টরের আমরা দেখতে পাচ্ছি স্টকটির এই সেক্টরটি 41টি স্টক আপ ট্রেন্ডে গিয়েছে, প্রায় ডাউন ট্রেন্ড হয়েছে 11টি এবং ইকুয়াল রয়েছে 6টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের বেশ কিছু স্টক আজ আপ ট্রেন্ড হয়েছে, যেটি আপনারাও দেখেছেন। 34টি স্টক আপ ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 7টি, ইকুয়াল ছিল 1টি। ফার্মাসিউটিক্যাল সেক্টরের 25টি স্টক আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ড 6টি। আর একটি সেক্টর নিয়ে বলতে চাই, সেটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টরে আজকে কিন্তু আপ ট্রেন্ড স্টকের সংখ্যা 22টি, ডাউন ট্রেন্ড 16টি এবং ইকুয়াল 5টি। খুব বেশি স্টক কিন্তু আজকে যে প্রাইস অ্যাকশন হয়েছে মানে মুভমেন্টে গিয়েছে সেটি কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হয়নি। তো প্রাইস অ্যাকশনের জন্য আমাদেরকে আগামীকালকে দেখতে হবে যে আসলে প্রাইস অ্যাকশনটা হয় কিনা। না হলে ইন্ডেক্সের যদি মুভমেন্ট, সেই মুভমেন্ট হলো বাট প্রাইস অ্যাকশন হলো না, সেটি কিন্তু আবার আমাদের জন্য একটি খারাপ বার্তা নিয়ে আসবে। আরেকটি কথা না বলে না, অনেকেই আমাকে বলেছেন যে আপনাদের আইটেমের শেষ হয় না, এই খারাপ মার্কেটেও আপনাদের এত আইটেম। আসলে আপনারা জানেন যে অনেকেই আমার এই চ্যানেলে যারা শুনবেন আমাকে, তারা হয়তো অনেকেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটি রয়েছে সেখানে অন্তর্ভুক্ত রয়েছেন বা অ্যাড রয়েছেন। এখানে যারা এই ধরনের কমেন্টস করেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, কিন্তু আপনাদেরকে একটু বলতে চাই যারা
আমাকে প্রথমবারের মতো শুনে হয়তো এই ধরনের কথা বলে থাকেন। মূলত আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে মেম্বার রয়েছেন তাদের অনুরোধের স্টক নিয়েই মূলত কথা বলি এবং আপনাদের সাথে সেই বিষয়গুলোই শেয়ার করার চেষ্টা করি। সুতরাং 2-3 দিন পর পরই কিন্তু দেখবেন আমি একই ধরনের স্টক নিয়ে বারবার কথা বলি। অর্থাৎ আপনারা যেটা জানতে চান সেটাই আমি বলি। এমন না যে আমি প্রত্যেকটা দিন প্রতিদিন নতুন নতুন 10টা করে স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হই। ব্যাপারটা এরকম না। আজকে দেখা যাচ্ছে যে 10টি স্টক কথা বলছি, সেই 10টি স্টকের 3টি দেখা বা 7টি বা 5টি আপনি দেখবেন 2 দিনের বা 3 দিনের আগের ভিডিও দেখলে কিন্তু আপনি সেই এই স্টকগুলো আপনারা খুঁজে পাবেন। সুতরাং স্টকের শেষ হয় না এই কথাটা আসলে সম্পূর্ণ আপনাদের বলবো যে ভুল। যাই হোক, এরপরে ডেক্সের যে চার্টটি রয়েছে সেটি আপনাদেরকে বলি। এখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপ ট্রেন্ড যাওয়ার চেষ্টা করছে। ইনসাইডার ডাউন ট্রেন্ডে আমরা এর আগেও একাধিকবার দেখেছি মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছে। আপনারা যদি এইখানটাতে দেখেন প্রত্যেকটা বারই ইনসাইডার আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড করে মার্কেটে আপ ট্রেন্ডে গেছে। তো স্বাভাবিকভাবে আমরা প্রথমে 4,940 পয়েন্ট এই জায়গাটা মার্কেটের প্রাথমিক গন্তব্য হিসাবে ধরে নিচ্ছি। এখানে যদি মার্কেট ইন্ডেক্স যদি আসতে পারে, আমি বলবো যে এখানে আসা উচিত একেবারে বাধাহীনভাবে। যেহেতু মার্কেটের দীর্ঘ ডাউন ট্রেন্ড হয়েছে, এখানে বাধাহীনভাবে মার্কেটের আপ ট্রেন্ডটা করতে হবে এবং সেটা যদি করতে পারে তাহলে মার্কেট আবারও 4,200 যে জায়গাটি রয়েছে এটি মার্কেট কিন্তু একটা ফ্রি স্পেস পেয়ে যাবে বৃদ্ধি পাওয়ার জন্য। তো সেটা যেন হয় সেটাই আমরা প্রত্যাশা করি। আর আরএসআইটা দেখতে পাচ্ছেন আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ সবকিছকিছু মিলিয়ে মার্কেটে এই মুহূর্তে সেল সিগন্যালে রয়েছে। আরেকটি কথা, আর 2টি কথা আপনাদেরকে বলবো যে আপনারা হয়তো জানেন যে প্রধান উপদেষ্টা যে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যে নির্দেশনাটি দিয়েছেন সেটি হচ্ছে যে তিনি যেন খুব শীঘ্রই স্টেক হোল্ডারদের সাথে বসে মার্কেটের যে খারাপ পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে যেন তিনি স্টেক হোল্ডারদেরকে একটা বিবৃতি দেন এবং তিনি তাদের সাথে আলোচনা করেন। এবং একই সঙ্গে আপনারা এটি শুনেছেন যে আমরা বিভিন্ন স্বঘোষিত মানে অঘোষিত বিভিন্ন মাধ্যম, ফেসবুক, বিভিন্ন গ্রুপ থেকে জানতে পেরেছি যে মার্কেটের যে আমাদের ডিএসসিতে চেয়ারম্যান রয়েছে রাশেদ মাকসুদ, উনি পদত্যাগ করবেন এই 21 অথবা 22 তারিখে। এই নিউজটিতে কতটুকু সত্যতা বা কতটুকু গুজব সেটি আপনারা নিজেরাও বুঝতে পারবেন। কারণ আমরা এর আগেও দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রাশেদ মাকসুদ উনি পদত্যাগ করেছেন। একটু পরেই আসবে নিউজ। এই ধরনের কিছু কিছু নিউজ দেখে কিন্তু মার্কেটকে আপ ট্রেন্ডে নিয়ে সাধারণ বিনিয়োগকারীদেরকে একেবারে পথে বসানোর মতো অবস্থা করে দিয়েছে। অলরেডি অনেকেই পথে বসেছেন। এছাড়াও আমরা তার বিদেশের যাওয়ার জন্য যে ধরনের ফেক নিউজগুলো মার্কেটকে দিয়ে বিনিয়োগকারীদেরকে আসলে বোকা বানানো হয়, এই বোকা বানানো থেকে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আসলে উনি কবে যাবেন, উনি কবে পদত্যাগ করবেন এই বিষয়গুলো একটা আমরা একবারে বলবো যে স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত এই ধরনের কথায় যেন কান না দিই, এই ধরনের গুজবে যেন পা না দিই। পা দিলেই কিন্তু আপনারা ধরা পড়বেন এবং আপনাদের যে ক্ষতি সেটি আপনারই হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা অবশ্যই বিনিয়োগ করবেন। এরপরে আমি আপনাদের অনুরোধের স্টক, প্রথমে যে স্টকটি নিয়ে আপনারা জানতে চাইছেন সেটি নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে ইপিজিএল অর্থাৎ এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। ইপিজিএল এর ব্যাপারে আমি বলেছিলাম যে ইপিজিএল 16 টাকা 40 পয়সা এই জায়গাতে একটা সাপোর্ট খোঁজার চেষ্টা করবে, বাট এইখানে মার্কেট যে খারাপ পরিস্থিতি সেটা কারণে আমরা কিন্তু ইপিজিএল কে সেই সাপোর্টটাকে দেখিনি। ইপিজিএল সেই সাপোর্টটা ভেঙে কিন্তু 14 টাকা 10 পয়সা এই জায়গাতে মার্কেটে এসেছিল, বাট ইপিজিএল এর আজকের যে মুভমেন্ট সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি। স্বাভাবিকভাবে ভলিউমটাও কমে গিয়েছে। এখানে বায়ারের একটা আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তো এই জায়গাতে আমি মনে করি যে ইপিজিএল এ যদি কেউ এন্ট্রি জোন হিসাবে নিতে চান তাহলে আমি বলবো যে ঠিক আছে, 14 টাকা 80 পয়সা থেকে 15 টাকা 40 পয়সা এই জোনটা আপনার জন্য এন্ট্রি জোন হিসেবে বিবেচিত হবে। স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে। এর আগেও আমরা দেখেছি যে স্টকটি কিন্তু যে লোটি ছিল তার ক্যাশ এই যে মার্কেট যে পজিটিভ মুভমেন্ট সেই মুভমেন্টে কিন্তু সে বেশ কয়েকটি হল্টেড দিয়ে কিন্তু 25 টাকা 40 পয়সা অর্থাৎ
10 পয়সা বা 12 টাকা 50 পয়সা লো যেখানে ছিল সেইখান থেকে কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছিল। এখানে ঠিক সেম যেভাবে আপ ট্রেন্ডে গিয়েছিল সেখানে কিন্তু স্টকটি আবারও কারেকশন জোনে আসার চেষ্টা করছে, বাট এখানে আমরা 14 টাকা 80 পয়সা থেকে 15 টাকা 30 পয়সা এই জায়গাটা একটা সাপোর্ট জোন হিসেবে ধরে নিচ্ছি, এবং এখানে মার্কেট এই ইপিজিএল রেসপেক্ট করে এখান থেকে মুভমেন্টে ফিরে আসবে। সুতরাং এখানে এন্ট্রি নিলে আপনারা অবশ্যই প্রফিট দেখতে পাবেন, বাট সেক্ষেত্রে মার্কেটের ইন্ডেক্সের সত্য একটা ইন্ডেক্সের একটা পজিটিভ রোল প্লে করতে হবে। এরপরে হচ্ছে বিস হ্যাচারি। আমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং কমেন্ট সেকশন ছাড়াও আমার ব্যক্তিগতভাবে যেই স্টক নিয়ে সব থেকে বেশি কথা এসেছে সেটি হচ্ছে বিস হ্যাচারি। আমি নাকি যে ধরনের কথা বলেছিলাম একেবারে শতভাগ যদি বলি তাদের নাকি ভুল হবে, আমাকে আসলে পামপট্টি দিয়ে দিয়েছে আমি বুঝতে পারতেছি। তো সেটা নাকি হয়েছে সে বিস হ্যাচারির ক্ষেত্রে। এই জন্য বিস হ্যাচারি নিয়ে আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট। আমি বলছিলাম বিস হ্যাচারি 45 টাকা থেকে 48 টাকা এই জায়গায় যাবে, এবং সেটি বিস হ্যাচারি করেছে। আমরা দেখেছি বিস হ্যাচারি 52 সপ্তাহে লো ক্রিয়েট করেছিল 43 টাকা 70 পয়সা। এইখানে বিস হ্যাচারির আমি বলবো যে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে 53 টাকা 53 টাকা বা 55 টাকা এই জায়গাটাকে আগে ব্রেকআউট করতে হবে। এটা যদি সে সাকসেসফুল ব্রেকআউট করতে পারে তাহলে আমরা স্টকটি 59 টাকা থেকে 61 টাকা বা 62 টাকা এই জায়গাতে দেখতে পাবো। এখন দেখতে হবে স্টকটি তার ভলিউমটা গেইন করতে পারে কিনা বা ভলিউমটা ধরে রাখতে পারে কিনা। স্টকটি নিয়ে নতুন করে মুভিং অ্যাভারেজে হিস্টোগ্রামের বারে আমরা বাই সিগন্যাল দেখতে পেলেও মুভিং অ্যাভারেজ বলি বা এমএসিডি বলি সেখানে কিন্তু এখন পর্যন্ত শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে। এরপরে মার্কেন্টাইল ব্যাংক, এই স্টকটি আপনারা আমার কাছে জানতে চাইছেন যে কি আমরা একটু মার্কেন্টাইল ব্যাংক নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। মার্কেন্টাইল ব্যাংকের কি অবস্থা? মার্কেন্টাইল ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ সময় আনচেঞ্জ অবস্থাতেই থাকে। এখানে দেখতে পাচ্ছি একটা সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে রয়েছে। এর আগেও আমরা দেখেছি এপ্রিলে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে বাট আবার ডাউন ট্রেন্ডে এসেছে। এখানটাতে কিন্তু ডাউন ট্রেন্ডে আসার খুব বেশি সম্ভাবনা নাই। এইখানে সে সাপোর্ট হিসাবেই এই 9 টাকা 10 পয়সা বা 9 টাকা এইখানে স্টকটি সাপোর্ট হিসাবে নিয়েছে। যদি 9 টাকা 90 পয়সার লোটাকে সে যদি ব্রেক করে ফেলে তাহলে 8 টাকা 90 পয়সার লোটাকে যদি ব্রেক করে তাহলে 8 টাকা 70 পয়সা এই লেভেলে আসার সম্ভাবনা রয়েছে। বাট 9 টাকা থেকে 9 টাকা 30 পয়সা এই জোনের মার্কেন্টাইল ব্যাংক মুভমেন্টে থাকবে। আর হিস্টোগ্রামের বার এমএসিডিতে এই মুহূর্তে শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে। পাবলিক ভলিউম প্রায় 44 কোটির মতো শেয়ার। সেক্ষেত্রে আমি মনে করি স্টকটির অবশ্যই ভলিউমটা বৃদ্ধি পেতে হবে, যেহেতু স্টকটি এই মুহূর্তে বায়ার নেই। আপনার আরএসআইটা দেখেও বুঝতে পারছেন যে আরএসআই কিন্তু 32.85-তে অবস্থান করছে। আরএসআইটাকে একটু আপ ট্রেন্ডে যেতে হবে এবং বায়ার আসতে হবে। তো সে যদি আসতে পারে তাহলে স্টকটি 9 টাকা 50 পয়সা থেকে 9 টাকা 80 পয়সা এই জায়গায় আমরা প্রাথমিকভাবে একটা প্রাইস অ্যাকশন দেখব। এরপরে রবি নিয়ে অনেকের জানার ইচ্ছা, আমরা একটু রবিটা দেখি। অনেক ফান্ডামেন্টালি একটা স্টক ছিল রবি, সেই রবির প্রাইস অ্যাকশনটা নেই। পাবলিক হোল্ডিং অনেক বেশি 42 কোটি শেয়ার। থার্ড কোয়ার্টার ইপিএসটা পজিটিভ, ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা পজিটিভ আসছে রবির, কিন্তু সে প্রাইস অ্যাকশনটা নেই। প্রাইস অ্যাকশনটা না হওয়ার ক্ষেত্রে বাধা যেটি সেটি বলবো যে আপনাদের আমাদের মার্কেটের কিন্তু মুভমেন্ট ছিল না। তো সেই মুভমেন্ট না থাকার কারণে স্টকটির প্রাইস অ্যাকশন নেই। প্রাথমিকভাবে 25 টাকার এই জায়গাটি স্টকটির ক্লোজ দিতে হবে। 25 টাকা 10 পয়সা বা 25 টাকা 20 পয়সা এইখানে ক্লোজ দিলে আমরা একটা মুভমেন্টে পেয়ে যাব স্টকটি। তো সেই মুভমেন্টটা আসতে কত সময় লাগে সেটি আগে দেখতে হবে। আজকে এখানে আমরা রবির বেশ ভলিউম হতে দেখেছি, বাট এই ভলিউমে কিন্তু বায়ার এবং সেলারদের বেশ ভালো কম্পিটিশন ছিল। সেলার ছিল প্রায় 5.5 কোটি 5 লক্ষর মতো, বায়ারও ছিল 7 লক্ষর মতো। এইখানে আমি মনে করি যে স্টকটি 25 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। হিস্টোগ্রামের বার এমএসিডিতে সেল সিগন্যাল রয়েছে। মার্কেট পজিটিভ থাকলে টেলিকমিউনিকেশন সেক্টর যেটি রয়েছে সেটার মুভমেন্ট আসলে রবি আবারও প্রাইস অ্যাকশনে ফিরে আসবে, তবে সেটি আসতে একটু সময় লাগবে। এই সময়টু আপনাদেরকে দিতে হবে। এরপরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই স্টকটি নিয়ে আপনাদের জানার ভীষণ আগ্রহ। আমরা বিএসসির কি অবস্থা, বিএসসি নিয়ে একাধিকবার কথা বলেছি। 84-83 এই লেভেলটা বিএসসি বারবার সাপোর্ট রেসপেক্ট করে, এবং সেই সাপোর্টটাকে যদি ভাঙতো তাহলে বিএসসি আরও ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা ছিল, বাট বিএসসি সেটা করেনি। এবং এটিও বলেছিলাম যে 91 থেকে 93 এই জায়গাটা বিএসসির একটা বাধা থাকবে, এবং সেই বাধাটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা বিএসসিকে 97 থেকে 98 এবং সেটি ভালোভাবে ব্রেকআউট করলে 102 টাকা বা 103 টাকা এই জায়গায়
জায়গায় বিএসসি যাওয়ার একটা সম্ভাবনা। বিএসসি তে বেশ ভালো আমরা বায়ার লক্ষ্য করছি। বিএসসির ভলিউম কিন্তু কন্টিনিউ যে ভলিউম থাকে সেই ভলিউমটা কিন্তু এখনো গ্রো করছে এবং সেটি সে ক্যারি করার চেষ্টা করছে। আর হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ সেল সিগন্যাল রয়েছে, সেটি থেকে বের হতে পারলে এই বিএসসি কিন্তু আরেকটি মুভমেন্টে আমরা দেখতে পাবো। বিএসসি কিন্তু সেভাবেই আগাচ্ছে, যাদের রয়েছে তারা অপেক্ষা করতে পারেন, স্টকটি থেকে আপনারা প্রফিট পাবেন ইনশাল্লাহ। এই প্রত্যাশা, এই আশাটুকু আপনাদেরকে আমি দিতে পারি। বাট 96 টাকা যেটি বললাম, 96 এই ব্যারিয়ারটা ব্রেকআউট করলে স্টকটি কিন্তু আরো ভালো প্রাইস অ্যাকশনের জন্য গতি পাবে। এরপরে আপনাদের আরো বেশ কিছু অনুরোধের স্টক রয়েছে, তার মধ্যে মাগুরা পিএলসি আমরা একটু দেখি মাগুরা পিএলসির কি অবস্থা। মাগুরা পিএলসি মুভমেন্ট যেটি হয়েছিল সেখানে রয়েছে, এখানে স্টকটি স্বাভাবিকভাবে একটা কারেকশন জোনে আসার সম্ভাবনা রয়েছে এবং সেই জোনটা আমরা এখানে দেখতে পাচ্ছি 80 টাকা। 80 টাকা এই জায়গায় মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি এখানে আসার একটা সম্ভাবনা রয়েছে, যেটি আমরা পেপার প্রসেস নামে জানতাম। এই জায়গাতে স্টকটি আসবে 80 টাকা, 80 টাকা 80 টাকা 50 পয়সা এই জায়গাতে আসলে তার কারেকশন, একটা ছোট কারেকশন আছে এবং সেটা সে শেষ করবে এবং এটা যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটির জন্য 84 টাকার উপরে একটা ক্লোজ থাকতে হবে এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে 90 টাকা এবং পরবর্তীতে আমরা স্টকটি আরো ভালো জায়গায় দেখতে পাবো। যাদের কাছে রয়েছে লো পেইড স্টক, প্রত্যাশা করি যে মার্কেট মুভমেন্টে আসলে স্টকটি ভালো প্রাইস অ্যাকশনে ফিরে যাবে, যেহেতু তার থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসছে। এরপরে এসপি সিরামিক নিয়ে আমরা একটু দেখি কি অবস্থা রয়েছে। এসপি সিরামিক খুব আমাদের ইসের স্টক ছিল, গ্রুপের অনেকেই বাই করেছে নতুন করে। আমরা এসপি সিরামিকের দেখতে পাচ্ছি আজকে প্রাইস অ্যাকশন হয়েছে 1 টাকা 70 পয়সা, ভলিউমটা গ্রো করেছে, ভলিউমটা সে মোটামুটি ভাবে ধরে রাখছে। এখান থেকে এসপি সিরামিকের একটা মুভমেন্ট আমরা প্রত্যাশা করি এবং এই মুভমেন্টের ক্ষেত্রে এসপি সিরামিক অবশ্যই 22 টাকার উপরে ক্লোজ দিতে হবে এবং সেটি যদি সাকসেসফুলি ক্লোজ দিতে পারে তাহলে 24 টাকা এবং পরবর্তীতে আবারও সে নতুন করে হাই ক্রিয়েট করবে। যাদের কাছে আছে তাদেরকে অপেক্ষা করতে হবে। মার্কেট পজিটিভ রোল যদি প্লে করে তাহলে এসপি সিরামিক আবার প্রাইস অ্যাকশনে ফিরে যাবে এবং বিনিয়োগকারী যারা রয়েছে তারা যারা এন্ট্রি জোন হিসেবে নিয়েছেন 16 টাকা 60 পয়সা ইভেন 17 টাকা এই জায়গাটা, আমি মনে করি যে 24 টাকা এই জায়গাতে কিন্তু স্টকটি ভালো একটা সেল প্রেসার ক্রিয়েট হবে। তার আগেও একটা প্রেসার ক্রিয়েট হবে, সেটি হচ্ছে 22 টাকা 30 পয়সা থেকে 21 টাকা 90 পয়সা এই জায়গাটা। তো যাদের প্রফিট থাকবে আমি বলবো যে এই মার্কেটে প্রফিটটা টেক করে নেবেন, সেটি আপনার জন্য ভালো হবে। এরপরে বারাকা পাওয়ার, আমরা একটু বারাকা পাওয়ারের কি অবস্থা একটু দেখে আসি। বারাকা পাওয়ার বেশ ডাউন ট্রেন্ড দিয়েছে এবং সেই ডাউন ট্রেন্ডের পরে স্বাভাবিকভাবে একটা মুভমেন্ট আসা উচিত এবং সেটি এসেছে। গত দিনের যে লোটি ছিল সেই লো থেকে আজকে সে ক্লোজ দিয়েছে 11 টাকা 30 পয়সা। গত দিনের হাইয়ের উপরে হাইয়ের উপরে দিতে পারেনি, সেখানে মোটামুটি রয়েছে। এটা আমি মনে করি যে স্টকটির জন্য ভালো। 12 টাকা 30 পয়সা একটা প্রত্যাশা করি মুভমেন্টে ক্লোজ। এই মুভমেন্টে যদি দিতে পারে তাহলে আবারও হয়তো 13 টাকা 50 পয়সা এই জায়গাটা আমরা বারাকা পাওয়ারকে দেখতে পাবো। যেহেতু ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মুভমেন্টটা রয়েছে, প্রত্যাশা করাই যায় যে বারাকা পাওয়ার ভালো করবে। আর একই সঙ্গে স্টকটির ভলিউম এবং এমএসিডি মুভিং অ্যাভারেজ সবকিছু মিলিয়ে বাই সিগন্যালে রয়েছে, আরএসআইটাও বাড়ার জায়গা রয়েছে। সুতরাং বারাকা পাওয়ার যাদের আছে আপনারা হোল্ড করতে পারেন। এরপরে লাইফ ইন্স্যুরেন্সের প্রোগ্রেসিভ লাইফ, আমরা একটু প্রোগ্রেসিভ লাইফকে দেখি। প্রোগ্রেসিভ লাইফের কি অবস্থা। প্রোগ্রেসিভ লাইফ এটি জানেন যে আজকে স্পট ডেট ছিল। এই প্রোগ্রেসিভ লাইফে জেড ক্যাটাগরি স্টক প্রাইস অ্যাকশন করেছে, বাট এখানে আগামী দিনে ডাউন ট্রেন্ডে আসারও সম্ভাবনা থাকতে পারে। এটা যদি ডাউনে চলে আসে তাহলে কিছু করার থাকবে না, তবে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে প্রোগ্রেসিভ লাইফ
টাকা 60 পয়সা যে সাপোর্ট ছিল সেই সাপোর্টগুলোকে রেসপেক্ট করেছে। 42 টাকা 80 পয়সা সেই সাপোর্টকে রেসপেক্ট করেছে। এখন প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে বা প্রফিট টেকিং জোন হিসেবে সাধারণ বিনিয়োগকারীদের যদি 53 টাকা থেকে 57 টাকা এই জায়গাটায় ক্লোজ দিতে পারে তাহলে স্টকটি আরো ভালো করার সম্ভাবনা থাকবে। যেহেতু এটি জেড ক্যাটাগরির স্টক সেহেতু আমি বলবো যে এই ধরনের স্টকে রিস্ক না নিয়ে আরো বাজারে আরো যে সমস্ত স্টক রয়েছে সেই স্টকগুলোর দিকে নজর দিলে আপনাদের বিনিয়োগ করার বা প্রাইস প্রফিট টেকিং করাটা একটু সহজ হয়ে যাবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে আপনারা বিনিয়োগ করবেন তাহলে আপনাদের প্রফিট টেকিংটা আরো সহজ হয়ে যাবে। এই হচ্ছে মূলত আপনাদের অনুরোধের যে স্টক সেই স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন এবং আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।